আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা সবাই উপকৃত হতে পারেন। যেই এমসিকিউগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ওই এমসিকিউগুলোই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত শিক্ষার্থী, এখানে বাইনারির যোগ এবং বিয়োগ এই বিষয় থেকে প্রশ্ন আসে। এটা আপনারা একটু খেয়াল করবেন সবাই, যাতে আমি আপনাদেরকে শেখাতে পারি। এখানে বাইনারির যোগ এবং বিয়োগে স্বাভাবিক যে নিয়মটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদের বলি 0 + 0 সমান 0 হবে। এটা স্বাভাবিক নিয়মে 0 + 0 সমান 0। পরে শিক্ষার্থী, এখানে 0 + 1 সমান 1 হবে, 1 + 0 সমান 1 হবে। এগুলো স্বাভাবিক যোগ, এগুলো আপনারা বুঝবেন। কিন্তু এখন আমি আপনাদেরকে যে তথ্যটি দেব, যেমন 1 + 1 1 + 1 সমান 0 হবে, আর কেরি থাকবে 1, কেরি থাকবে 1। এখন এই বিষয়টা কিভাবে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা জানেন স্বাভাবিকভাবে 1 + 1 সমান কি 2, কিন্তু শিক্ষার্থী 2-রে যদি আমি দশমিক পদ্ধতি থেকে যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে শিক্ষার্থী 10 হয়। যেমন ধরেন এখানে 2-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে একবার যায়, আর বাকশেষ হলো 0। 2 2-এর মধ্যে ভাগ করলে একবার যায়, ফল 1, তাহলে বাকশেষ 0। আবার কীভাবে, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম ভাজকের চেয়ে বাহ্য ছোট হইলে ফল 0, বাকশেষ হবে 1। তার মানে দেখেন 1 0। তার মানে 2-কে যদি আমরা এখানে দশমিক থেকে বাইনারি করি, 1 0 হয়ে গেল, আমাদের বাইনারি হয়ে গেল। তার মানে শিক্ষার্থী, আপনারা যখন কোনো যোগ বিয়োগ করেন, যেমন ধরেন এখানে 67, আবার ধরেন এখানে হলো 15, আমি যে যোগ করি, তাহলে 7 এবং হলো 5 যোগ করে কত হয় 12। 12-র 2 লিখি আমরা, 12-12-র 2 লিখি, হাতে থাকে কত 1। এই 1 হাতে যেটা থাকে তাকেই মূলত আমরা কেরি বলি। তাহলে 7 আর 5 হইল 2, হাতে থাকে কত 1, 1 আর এখানে 1 2, 2 আর 6 কত হইল আপনার হলো 8। তার মানে আমরা বলতে চাচ্ছি, এই যে 10-এর অতিরিক্ত হলে আমরা এখানে হাতে 1 ধরি, মানে হাতে থাকাকে কেরি বলে। আবার যদি 20-এর উপরে হয় আমরা 2 ধরি, 30-এর উপরে হলো 3 ধরি। তার মানে এখানে আমি আপনাদেরকে বলবো, যেমন ধরেন 1 আর 1 যোগ করে 2 হয়, 2-এর বাইনারি করে আমরা কত পাইছি 10। 10 হলে তাহলে আমরা এখানে ফল লিখবো 0, আর কেরি থাকবে কত 1, কেরি 1। সবাই একটু খেয়াল করবেন, 1 আর 1-এ যোগ করে স্বাভাবিক নিয়মে 2 হয়, কিন্তু 2-এর বাইনারি করে কত হয় 10 হয়। তাহলে 10 হলে ফল কত 0, আর কেরি কত 1, এই যে কেরি 1। তাহলে সবাই একটু মুখস্থ করে ফেলবেন এই কথাটি। 1 1 যোগ করে 0 হবে, আর কেরি থাকবে 1। যদি শিক্ষার্থী এখন 3টা 1 দিই, 3টা 1 যদি কোনো কারণে আমরা যোগ করি, আপনারা এই নিয়মটা খেয়াল করবেন, 3টা 1-এও 1 হবে, আর কেরি থাকবে 1। বলবেন স্যার এইটা আবার কিভাবে? কারণ 3টা 1 হয় 3 এর যদি আমরা বাইনারি করি, তাহলে আমাদের 11 হয়। 11 হলে তো আমরা স্বাভাবিক নিয়মে বলেছি যে এখানে কেরি 1, মানে ফল থাকবে 1, কেরি 1। তাহলে আমরা সবাই যোগের এই নিয়মটা একটু মুখস্থ করে ফেলবো, যে 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে হলো 1, 1 আর 0 যোগ করে হলো 1, 1 1 যোগ করে হলো 0, আর কেরি 1। 3টা 1-এ যোগ করে হইব 1, আর কেরি থাকবে 1। স্বাভাবিক নিয়মে 3 হয়। এই 3-রে যদি আমি এখানে দশমিক থেকে বাইনারি করি,
তাহলে শিক্ষার্থী 3 যদি বাইনারি করি, এটা ক্যালকুলেটরেও একটা অপশন আছে। আপনারা যারা ক্যালকুলেটরে রূপান্তর করতে চান, আমি দেখি আজকে একটা ভিডিও দিব বিকালের দিকে শুধু ক্যালকুলেটরের রূপান্তর। আপনারা প্রথমে যে মোড অপশনে যাবেন, 2বার চাপবেন, ওই যে বেস লেখা 3 দেখতে পাচ্ছেন। 3 দেখলে যে আমি ডি আসে পড়ছে ডেসিমাল, তা ডেসিমাল হইলো 3 লিখলাম, লেখার পরে সমান চিহ্ন দিলাম। এখন আমি যাব কিসে, যাব হইলো বাইনারিতে। এই যে বিন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটরে বিন লেখা লগের উপরে ওই যে 11 দেখতে পাচ্ছেন। আবার যদি শিক্ষার্থী এখানে আমরা করি যে 2, আগের 2কে যদি দেখাই, দেখেন 2 লিখলাম, এখন 2 যদি বাইনারি করি, দেখেন হলো 10। আমি ক্যালকুলেটরের নিয়মটা শিখাবো যাতে আপনারা সবাই উপকৃত হন। তাহলে এখন শিক্ষার্থী 2 দিয়ে ভাগ করে 1 বাক্সে আমার থাকে 1, আবার 2 দিয়ে ভাগ করে 0 আর বাক্সের 1, তার মানে 1 1 11। তাহলে এই নিচ থেকে আমরা সবসময় লিখি। তার মানে শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি 3 বাইনারি হলো 11। তাহলে 11 যদি হয় তাহলে ফল লিখবো 1 আর ক্যারি থাকবে 1। তাহলে এই বিষয়টা আপনারা সবাই একটু খেয়াল করবেন। এটা মুখস্থ করতে পারলেই আমি আপনাদের এখান থেকে একটা নৈবিত্তিক শেখাতে পারবো, একটা নৈবিত্তিক প্লাস একটা ক নাম্বার সৃজনশীল, যে এখানে 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 1 যোগ করে হলো 0, তারপর হলো এখানে 3টা 1 যোগ করে কত হবে এখানে 1, ক্যারি 1। এবার শিক্ষার্থী আমি আপনাদের একটা অঙ্ক, আমি আপনাদের বই থেকে অঙ্কটা করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে 1 1 0 0 1 0 1 এর সাথে 1 0 1 0 1 0 1 যোগ করার জন্য বলা হয়েছে। তাহলে শিক্ষার্থী আমরা যদি যোগটা করি তাহলে এখানে লিখব প্রথমে 1 1 0 0, তারপরে 1 0 1, নিচে এর সাথে যোগ হবে 1 0 1 0 1, 1 0 1 0 1 0 1, ঠিক আছে। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা যোগটা করব। স্বাভাবিক নিয়মে আমরা যোগ যদি করি, কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম যে 1 1 যোগ করে হবে কত, মানে স্বাভাবিক নিয়মে 10 হয়, মানে 2 হয়, 2 এর বাইনারি করে কত 10, কিন্তু ফল লেখি কত আমরা 0, হাতে থাকে কত 1। এই যে আপনার এই লাইনটা শুধু মনে রাখবেন, 1 1 যোগ করে ফল 0 মানে 10 হয়, 1 1 যোগ করে 10 হবে, ফল 0 আর ক্যারি থাকবে 1, 3টা 1 যোগ করে 11 হবে, তার মানে ফল 1 ক্যারি 1। এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে এখানে দেখেন 1 1 যোগ করে ফল 0 আর ক্যারি রইল 1। ক্যারিটা যদি আমি এখানে লিখতে চাই লিখব, না লিখলেও 0 0 যোগ করে 0, 0-র সাথে ক্যারি 1 যোগ করে কত হবে 1। আবার শিক্ষার্থী 1 1 যোগ করে 10, 10-এর 0, হাতের হইলো কত হইলো 1, তাহলে 0 0 যোগ করে 0 আর ওই হাতের 1 হইলো 1, তাহলে 0 আর 1 যোগ করে কত হবে, 0 আর 1 যোগ করে হবে 0, 1 আর 0 যোগ করে হবে, সরি এটা ভুল হয়েছে, এখানে হবে 0 আর 1 যোগ করে হবে 1, 1 আর 0 যোগ করে 1, 1 1 যোগ করে হবে 10 হয়, 10-এর 0 হাতে থাকে 1, কিন্তু সামনে তার কোনো সংখ্যা নাই, সেই জন্য শিক্ষার্থী ওইটা আমরা নামাই দেব। আবার বলছি 1 1 যোগ করে হলো, এই যে 1 1 যোগ করে এখানে ফল 0 ক্যারি 1, এই যে 1 1 যোগ করে ফল 0 ক্যারি 1, ক্যারি 1 এর 0 0 0, 0-এর সাথে যদি 1 যোগ করি 1 হবে, 1 1 যোগ করে হলো এই যে এখানে ফল 0 আর ক্যারি 1, তাহলে এখানে 1 1 যোগ করে ফল 0 ক্যারি 1, তাহলে 0 0 যোগ করে হচ্ছে এখানে 0 আর ওই হাতের ক্যারি 1-এ তাহলে 1, আবার 0 আর 1 যোগ করে 1, এই যে 0 আর 1 যোগ করে 1, তাহলে 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 1 যোগ করে আবার হলো আমরা 0 লিখবো আর ক্যারি 1টা নিচে নামাবো, কারণ এখানে আর কোনো ডিজিট নাই বিধে এটা করে দিয়েছি। আশা করি এই যোগের নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। এবার শিক্ষার্থী আমি আরেকটা দশমিকের অঙ্ক একটু করে দেবো যোগের, যাতে করে আপনাদের কাজগুলো আপনারা করতে পারেন। এখানে ধরেন আমরা লিখলাম 1
101 দশমিক 1101। তারপর হচ্ছে এখানে 100100011। দেখেন এখানে 1 যোগ করে কত হইব 0, হাতে থাকবে কত 1, তাহলে 0 আর 1 যোগ করে 1, আর ওই হাতের 1 যোগ করে আবার 0, তাহলে আবার হাতে 1 রইল, তাহলে 1 আর 0 যোগ করে 1, 1 আর হাতের 1 এ 0, তাহলে এখানে আবার 1, 1 আর 0 যোগ করে 1, 1 এর সাথে হাতে জ্যাক আছে শেষ যোগ করে কত হইব 0। পর শিক্ষার্থী দশমিকের জায়গায় দশমিকটা বসাই দিব স্বাভাবিক নিয়মে। বসানোর পরে ওই যে হাতে 1 রইল, 1 1 যোগ করে কত 10, 10 আর এখানে হাতের 1 আছে, তাহলে আমরা যদি বলি যে 1 1 যোগ করে 10, 10 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 11 হয়ে যায়। তার মানে আমি আপনাদের বলেছি যে 3টা 1 যদি থাকে তাহলে আমরা এখানে 1 1 1, 3টা 1 আমরা লিখব কত 1, কারণ এখানে হাতের 1 আছে আর এখানে 2টা 1, 3টা 1 এ 1, হাতের 1, এই যে 3 1 এ আমি বলেছি যে এখানে 1 হবে, কেরি 1 হবে, তাহলে এখানে 3টা 1 এ এখানে 1 লিখব আর কেরি রইল 1, তাহলে 0 0 0, 0 সাথে 1 যোগ করে 1, পরে 1 আর 0 যোগ করে 1, 1 1 যোগ করে 10 এর 0, হাতে রইল 1, 1 সামনে বসাই দিব। এই ছিল শিক্ষার্থী একটা দশমিকের যোগ। 1 1 যোগ করে 0, হাতে রইল 1, তাহলে 0 আর 1 যোগ করতে 1 হয়, 1 এর সাথে হাতের 1 যোগ করে 0, আবার এই শিক্ষার্থী এখানে 1 1, 1 আর 0 যোগ করে 1, আর হাতের 1 সেটা যোগ করে আবার 10, তাহলে আবার এখানে হাতের 1 আসে, তাহলে 1 আর 0 যোগ করে 1, 1 এর সাথে হাতের 1 যোগ করে 10, 10 এর 0, আবার হাতে 1, 3টা 1 যোগ করছি আমরা 11, 11 এর 1, হাতের হলো 1, 0 0 যোগ করে 0, 0 সাথে 1 যোগ করে 1 লিখব, তাহলে 1 আর 0 যোগ করে 1, 1 1 যোগ করে কত লিখব আমরা 10 এর 0, হাতের হলো কত 1, নিচে আমরা 1 নামিয়ে দিব। এটা ছিল আমাদের ফাইনালি অঙ্কটা। এবার শিক্ষার্থী একটা বিয়োগের অঙ্ক যদি আমরা করি, যোগ বিয়োগ, আসলে যে কোনো একটা ক্লাস নিতে গেলে বোঝাতে গেলেই আপনার সময় চলে যায়। এখন আপনারা মনে করবেন যে স্যারে আমাদের সময় কিলিং করার জন্য চেষ্টা করতেছে, কোনোভাবেই না। বিয়োগের যে নিয়মটা আমি আপনাদের বলি, বিয়োগের নিয়মটা 0 থেকে 0 যদি বিয়োগ করি স্বাভাবিক নিয়মে 0 হবে, 0 থেকে 0 বিয়োগ করে স্বাভাবিক নিয়মে 0 হবে, কিন্তু এখানে আপনার 1 থেকে 1 বিয়োগ করেন স্বাভাবিক নিয়মে 0 হবে। তাহলে আমরা বলতে চাচ্ছি 0 থেকে 0 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করেও 0, এগুলো স্বাভাবিক নিয়মে, আলাদা কোনো নিয়ম না। কিন্তু শিক্ষার্থী যদি আমরা 1 থেকে 0 বিয়োগ করি আমরা স্বাভাবিক নিয়মে 1 লিখতে পারবো। তাহলে এখানে 0 থেকে 0 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে হলো 0, 1 থেকে 0 বিয়োগ করে হলো 1 গেল। তাহলে 0 থেকে 0 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে হলো 0, 1 থেকে 0 বিয়োগ করে হলো 1। কিন্তু এখন কথা হলো যদি আপনার 0 থেকে যদি 1 বিয়োগ করা হয়, এটা আপনাদের একটু মনে রাখতে হইব, এখানে আমরা ফল লিখব 1 আর কেরি লিখব 1, কেরি 1। তাই সবাই এই লাইনটা একটু ভালো করে মুখস্থ করবেন, বাকিগুলা ইনশাল্লাহ আপনারা পারবেন। আমরা বলতে চাচ্ছি 0 থেকে 0 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে 0, 1 থেকে 0 বিয়োগ করে হলো 1, কিন্তু 0 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে এখানে ফল 0 1 হবে, কেরিও 1 হবে, ফল 1 কেরি 1। তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগের একটা অঙ্ক আমরা করব এই নিয়মটা প্রয়োগ করে, যাতে আপনারা সবাই আপনাদের কাজগুলো করতে পারেন। যেমন ধরেন আমি এখানে লিখলাম 1 1 0 1,
এ থেকে আমরা বিয়োগ করব 0 1 0 1, এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে স্বাভাবিক নিয়মে আমি আপনাদের বলেছি 1 থেকে 1 বিয়োগ করে 0 হয়, 0 লিখে দেব। 0 থেকে 0 বিয়োগ করে 0, কোনো সমস্যা নাই। 1 থেকে 1 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে 1। আশা করি বিয়োগের এই অঙ্কটি বুঝতে পেরেছে। এবার শিক্ষার্থী একটু ভিন্ন ধারায় আমরা হাঁটব যাতে করে আমাদের কাজগুলো করতে পারি। আমি কিন্তু এই অঙ্কগুলো করাচ্ছি আপনাদের বইয়ের 110 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো রয়েছে, 110 পৃষ্ঠা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে এই অঙ্কগুলো করাচ্ছি। এবার শিক্ষার্থী আমরা আরেকটা অঙ্ক এখানে লিখব। 1, তারপরে 1 0 1 0 দশমিক 1 1 0 1। তারপর নিচে মানগুলো যদি আমরা লিখি, দেখেন এখানে 0, তারপরে 1 0 0, হ্যাঁ, তারপরে 1 দশমিক, তারপর শিক্ষার্থী হলো 0 0 1 1। ভালোভাবে বুঝে নেবেন যাতে নিজেদের কাজগুলো নিজেরা করতে পারেন। এটা ক্যালকুলেটর বিয়োগটা আমি আপনাদের শিখাতে পারি, আপনারা যাতে এই কাজটি করতে পারেন। প্লিজ দেখেন সবাই এখানে 1 থেকে 1 থেকে 1 যদি আপনি বিয়োগ করেন তাহলে 0 হবে, কোনো সমস্যা না। এই যে 1 থেকে 1 বিয়োগ করে 0, পরে 0 থেকে 1, এখানে আমাদের আপত্তিটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। 0 থেকে 1, এই যে 0 থেকে 1 বিয়োগ করে 1 হয় কেরি 1, তাহলে 0 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে আমি 1 লিখব, আর কেরি 1 রইল। কেরি 1টা ধরেন এখানে আছে উপস্থিত। তাহলে শিক্ষার্থী 1 থেকে 0 বিয়োগ করে কত? 1। এই যে 1 থেকে 0 বিয়োগ করে 1, সেই 1 থেকে যদি ওই কেরির 1 বিয়োগ করি তাহলে ফাইনালি 0 হয়। দেখেন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি বলতে চাচ্ছি যে এখানে 1 থেকে 1 বিয়োগ করে 0, আর 0 থেকে 1 বিয়োগ করে শিক্ষার্থী কী হবে? 1। এই যে 0 থেকে 1 বিয়োগ করে 1 কেরি 1, তাহলে কেরিটা এখানে বসালাম, আপনাদের বোঝানোর জন্য বসালাম। এখানে বুঝাইও লিখতে পারবেন, আপনি মনে মনে ধরেও লিখতে পারবেন, তবে বুঝাইলে মানে এখানে লিখে বুঝালে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তারপর শিক্ষার্থী 1 থেকে 0 বিয়োগ করে 1, এই যে 1 থেকে 0 বিয়োগ করে 1, ওই 1 থেকে মানে এই দুইটার ফল থেকে 1 হয়, পরে ওই 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে ফাইনালি কী হবে? 0 হবে। আবার 1 থেকে 0 বিয়োগ করে কী হবে? 1। তারপর শিক্ষার্থী এখানে দশমিক বসালাম আমরা। 0 থেকে 1 বিয়োগ করে, এই যে 0 থেকে 1 বিয়োগ করে 1, কেরি থাকে 1, কেরি 1টা ধরুন এখানে লিখলাম। তাহলে 1 থেকে 0 বিয়োগ করে 1, সেই 1 থেকে যদি কেরির 1 বিয়োগ করি তাহলে শিক্ষার্থী 0 হবে। আবার তাহলে 0 থেকে 0 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে হলো 0, 1 থেকে 0 বিয়োগ করে হলো 1। আশা করি এই বিয়োগের অঙ্কটিও আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের জন্য এটা আবার বলে দিচ্ছি। 1 থেকে 1 বিয়োগ করে 0, 0 থেকে 1 বিয়োগ করে 1 হয়। দেখেন 0 থেকে 1 বিয়োগ করে 1 কেরি 1, তাহলে 0 থেকে 1 বিয়োগ করে 1 কেরি 1, পরে 1 থেকে 0 বিয়োগ করে হয় কি আপনার হলো 1, সেই 1 থেকে ওই যে কেরির 1 সেটা বিয়োগ করে কী হবে? 0। পরে 1 থেকে 0 বিয়োগ করে কত হবে? 1। তারপর শিক্ষার্থী 0 থেকে 1 বিয়োগ করে কত হবে? 1। হাতে কেরি থাকে কত? 1, কেরিটা লিখলাম। 1 থেকে 0 বিয়োগ করে 1, সেই 1 থেকে যদি কেরির 1 বিয়োগ করি তাহলে হবে কত? 0। 0 থেকে 0 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে হলো 0, 1 থেকে 1 থেকে 0 বিয়োগ করে 1। তো আশা করি এইটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের মূল পয়েন্টে আসি। এই জায়গায় আপনারা দুইটা নৈবিত্তিক দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে 1 থেকে 1, সরি 1 এর সাথে 1 যোগ করে কত হয়? 0। কেরি কত? কেরি 1। পরীক্ষা এমন প্রশ্ন আসবো, 1 থেকে 1 আর 1 যোগ করে কত হইব? 0। তাহলে কেরি কত? কেরি লিখবেন 1। দেখেন এই যে এই লাইনটা, এই যেটা আমি আপনাদের বোঝাচ্ছি, 1 এর সাথে 1 যোগ করে ফল 0, কেরি 1। বলবো কেরি কত? অনেক সময় আবার এরকমও দিতে পারে যে 1 + 1 সমান কত, যেখানে কেরি 1,
তার মানে আমরা এখানে শূন্য লিখব, এখানে শূন্য লিখব, ক্যারি 1। আর এখানে দিয়ে দিছে যে এই জায়গাটা হলো আপনার হলো শূন্য, তাহলে ক্যারি কত, তাহলে ক্যারি কত, ক্যারি হলো 1। প্রশ্নটা এরকম আসতে পারে যে 1 + 1 সমান কত, যেখানে ক্যারি 1, ক্যারি 1 তার মানে এখানে লিখবো আমরা 0। আর যদি দিয়ে দেয় যে 1 + 1 0, তাহলে ক্যারি কত, তাহলে ক্যারি লিখলে আমরা 1 লিখব। পরে 1 থেকে 1 বিয়োগ করে স্বাভাবিক নিয়মে কত হয়, 0 হয়। এই যে 1 থেকে 1 বিয়োগ করে স্বাভাবিক নিয়মে 0 হয়। আসলে শিক্ষার্থী যে কোনো একটা বিষয়ে কাজ করতে গেলেই এখানে সময়ের ব্যবহার হয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে বোঝাবো, সবাই একটু খেয়াল করবেন। বিষয়টা হলো আমাদের 8 বিট বিশিষ্ট রেজিস্টার। আমি এই ভিডিওতে সংখ্যা পদ্ধতির অংশগুলো দেখাবো, আমি আপনাদের খেয়াল করবেন। এখানে ধরেন আমার একটা রেজিস্টার আমি এখানে স্থাপন করলাম। রেজিস্টারের মধ্যে 8টি ঘর। কয়টি ঘর প্লিজ বলবেন? 8টি ঘর। তাহলে আমার 8টা ঘর যদি আমরা স্থাপন করি, 8টা ঘর যদি আপনি স্থাপন করেন, তাহলে 1 2 3 4 5 6 7 8। আপনারা মনে রাখবেন রেজিস্টারে যে এই যে 8 নাম্বার যে ঘরটা রয়েছে, রেজিস্টারের মধ্যে 8 নাম্বার ঘরটা, এটা হলো চিহ্ন বিট। এটা কি? চিহ্ন বিট। চিহ্ন বিট। রেজিস্টারে এইভাবে আমি 8টা ঘর আমি বানাবো, 1 2 3 4 5 6 7 8। একেবারে সর্ববামে যে 8 নম্বর যে ঘরটা থাকবে সেটা হবে চিহ্ন বিট। চিহ্ন বিট। এখন চিহ্ন বিট কি মানে? আসলে সংখ্যাটা কি ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক না ঋণাত্মক, এটা হলো চিহ্ন বিট দ্বারা নির্দেশ করে। আপনারা মনে রাখবেন রেজিস্টারে যদি 8 নাম্বার ঘরে যদি 8 নাম্বার ঘরে যদি 0 থাকে, ধরেন 8 নাম্বার ঘরে এখানে আমি, এটা তো 8 নাম্বারটা তো চিহ্ন বিট, তাহলে ধরুন আমি এখানে বানালাম, আবার দেখাচ্ছি আমি আপনাদের, এখানে একটু খেয়াল করবেন। এক 2 3 4 5 6 7 8। এখন এই 8 নাম্বার ঘরে যদি 0 থাকে তাহলে মনে রাখবেন সংখ্যাটা ধনাত্মক। কি? ধনাত্মক। এটা একটু খেয়াল করবেন। 8 নাম্বার ঘরে যদি 0 থাকে তাহলে সংখ্যাটি ধনাত্মক, আর 8 নাম্বার ঘরে যদি 1 থাকে তাহলে সংখ্যাটি ঋণাত্মক। তাহলে আমরা সবাই একটু প্লিজ এটা একটু মুখস্থ করার চেষ্টা করব যে আমাদের 8 নাম্বার ঘরে যে বিটটা থাকবে সেটা হলো চিহ্ন বিট। যদি 0 হয় তাহলে ধনাত্মক, আর 1 হলে ঋণাত্মক। আপনারা সবাই খেয়াল রাখবেন যে 8 নাম্বার ঘরের ডিজিটটা হলো চিহ্ন বিট, 8 নাম্বার ঘরে 0 হলে ধনাত্মক, আর 8 নাম্বার ঘরে 1 হলে ঋণাত্মক। যেমন ধরেন আমি আপনাদের এখানে একটা বিষয় দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি বোঝাচ্ছে। যেমন ধরেন এই যে 8 নাম্বার ঘরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0। 8 নাম্বার ঘরে 0 মানে এই সংখ্যাটা হলো ধনাত্মক। আবার ধরেন 8 নাম্বার ঘরে 1, তার মানে সংখ্যাটা হলো ঋণাত্মক। বুঝতে পেরেছেন? 8 নাম্বার ঘরের সংখ্যার উপর নির্ভর করবে। দেখেন তো এই সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক, আপনারাই বলবেন। অবশ্যই এটা ঋণাত্মক, কারণ 1 2 3 4 5 6 7 8, 8 নম্বরে 1, তার মানে এটা ঋণাত্মক। দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা, সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা কত? 128। সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা কত? 128। তারপর শিক্ষার্থী দেখেন এই যে সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা, এই যে 8 নম্বর ঘরে সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা হলো 127, আর ঋণাত্মক সংখ্যা হলো 128। এটা খেয়াল রাখবেন সবাই। দেখেন এই যে, তাহলে বলবেন এই যে এদিকে দেখেন 8 নম্বর ঘরে হলো 0 মানে এটা হলো ধনাত্মক। দেখেন এখানে এই যে 8 নম্বর ঘরে 1, তার মানে হলো এটা সাইন নম্বর। যাকে এখন আমরা নিচে নৈবিত্তিক দিকে দেখি, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি কি? ধনাত্মক। যদি বলতো চিহ্ন বিট 1 হলে, নৈবিত্তিক এরকম আসবে, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি কি? আমরা বলবো ধনাত্মক। যদি বলে চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি কি? বলবো ঋণাত্মক। খেয়াল করবেন 8 বিট রেজিস্টারের সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যার মান কত? সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যার মান হলো 128। কত? -128। এই যে দেখেন আপনারা সবাই খেয়াল করবেন, সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যার মান এটা হলো আমাদের 13 রইল 2 এর ক, হ্যাঁ, -128 সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যার মান। এবার আমি আপনাদের এই পাশে কয়েকটা কোডিংয়ের বিষয় বলবো। আপনারা এই প্রশ্নটা একটু পড়বেন সবাই। এটা আমাদের সংক্ষিপ্ত ক নাম্বারে বা খ নাম্বার দেয় কোড কাকে বলে।
মানে গাণিতিক চিহ্ন, সংখ্যা বা অক্ষরকে চিহ্নের বিশেষ সমষ্টির সাহায্যে প্রকাশ করলে সেই চিহ্ন সমষ্টিকে কোড বলে। এই লাইনটা খালি লিখে দেবেন। এবার আসেন কোড। কোড হইল মানে আপনার কতগুলো জনপ্রিয় কোডের নাম এখানে দেখতে পাচ্ছেন। তারপরে বিসিডি কোড। বিসিডি কোড হলো বাইনারি কোডেড নাম্বার, বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি রূপান্তর হলো বিসিডি কোড। বিসিডি কোড হলো 4 বিট বিশিষ্ট। কয় বিট বিশিষ্ট? 4 বিট বিশিষ্ট, অর্থাৎ 16টি অবস্থা প্রকাশ করা যায়। এটা আসে বিসিডি কোড কত বিট বিশিষ্ট। তার মানে আপনারা 113 পৃষ্ঠাটা ভালো করে পড়বেন। 113, 114 নোটদের দেখা দিচ্ছে এগুলো একটু পরে শিক্ষার্থী। যেখানে বিসিডি কোড 4 বিট বিশিষ্ট মুখস্থ করবেন। পরে আলফা নিউমেরিক কোড হলো আপনার হলো 7 বিট বিশিষ্ট। এসকি কোড, আলফা নিউমেরিক কোড এতটি নির্দিষ্ট করা হয়, অনুরূপভাবে এতটি এসকি কোডেও 8 আলফা নিউমেরিক কোড। তাহলে দেখেন এই পূর্ণরূপটা আপনারা মুখস্থ করবেন। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এ মানে আমেরিকান, এস মানে স্ট্যান্ডার্ড, সি মানে কোড, আই মানে ইনফরমেশন, আর এখানে আরেকটা আই মানে ইন্টারচেঞ্জ। এই লাইনটা মুখস্থ করবেন। এটা হলো 8 বিট বিশিষ্ট। যদি বলে এসকি কোড কত, বলবেন 8 বিট বিশিষ্ট। এবার আসেন ইউনিকোড। ইউনিকোড মানে ইবিসিডি কোড, মানে এখানে দেখেন এতটুকু হলো বিসিডি কোড। এই যে বিসিডি কোড, তারা গেল ই আর শেষ হলো আইসি। তার মানে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল, তারপর হলো আপনার হলো ইনফরমেশন কোড। ইবিসিডি কোডের পূর্ণরূপ। আমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে ইউনিকোড সারা বিশ্বের সকল ভাষাকে কোন ভাষায় রূপান্তর করা হয়, কোন কোডে অন্তর্ভুক্ত করা হয়, সেটা হলো ইউনিকোড। আপনারা সবাই মনে রাখবেন, পরীক্ষায় সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে যে ইউনিকোড, এটা আমি দেখাই দিব। ইউনিকোড হলো 16 বিট বিশিষ্ট, অর্থাৎ 2 এর পাওয়ার যদি আপনি 16 বসান তাহলে যেই মানটা আসবে সেটা উত্তর হইব 65,636 সম্ভবত দেখাচ্ছি। 2 এর পাওয়ার, আমি ক্যালকুলেটর দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যাতে ক্যালকুলেটর পরীক্ষার হলে নিয়ে যান। শিফট আবার দেখাচ্ছি। আমার ক্যালকুলেটরটা ঠিক করে নিতে হবে। কিছুক্ষণ আগে বাইনারি করেছিলাম তো এটা ঠিক করি নাই, যখন রিসেট দিয়ে নিলাম এবার কাজ করবে, এই জন্য কাজ করতেছিল না। 2 এর পাওয়ার এখানে 16 বসাবো। 2 এর পাওয়ার 16 বসালে শিক্ষার্থী দেখেন 65,536। আবার দেখেন 2 বসাবেন, পর এই চিহ্নটা ব্যবহার করবেন, এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটার মধ্যে দিলেই এটা পাওয়ার আসবে। পরে আপনার 16 লিখবেন, তাহলে মান চলে আসবে 65,536। দেখতে পাচ্ছেন? তাহলে ইউনিকোডের মান হলো 65,536টি অবস্থা বর্ণনা করা যাবে। তাহলে ইউনিকোডের এই যে 16 বিট বিশিষ্ট, এটা মনে রাখবেন। এই যে 2 এর পাওয়ার হলো 16। তাহলে আপনারা এই পাশে ডান পাশে মানটাও দেখতে পাচ্ছেন, এই যে 65,535 লেখা, এটা ভুলবশত আসছে, এটা কিন্তু শিক্ষার্থী 36 হবে, 65,536। ঠিক আছে? তাহলে এই যে ফলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে 8 বিটের বেশি কোড ব্যবহৃত হয়, সেই সকল কোডে ইউনিকোড ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখেন এখানে দুইটা নৈবিত্তিক আমি আপনাদের বলবো। এসকে কোডের পূর্ণরূপটা লিখবেন আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইন্টারন্যাশনাল না, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। পরে ইবিসিডি কোডে ব্যবহৃত হয়, এটা হলো আইবিএম এর মেইন ফ্রেম কোম্পানি। এই যে আমি দেখা দিচ্ছি ইবিসিডি, এই যে এখানে লেখা আছে, আপনারা দেখবেন ইবিসিডি কোড প্রকাশ করতে আইবিএম এর মেইন ফ্রেম। তারপরে ইউনিকোডের বৈশিষ্ট্য মানে হলো 16 বিট বিশিষ্ট। ইউনিকোড কত কোড বিশিষ্ট? 16 কোড বিশিষ্ট। কিন্তু এই জায়গা থেকে আপনাদের যে প্রশ্নটা আসে, এই যে এখানে যে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডের মাধ্যমে ব্যাখ্যা কোডভুক্ত করা হয়েছে ব্যাখ্যা করুন। এটি কিন্তু পরীক্ষা আসবে। যদি এটা যদি আসে যে সকল ভাষাকে রূপান্তর করা হয়েছে কিনা, তাহলে শিক্ষার্থী আপনারা কি করবেন,
এই যে এখানে এইটুকু লিখবেন, এই যে আমি যে যতটুকু বলছি এই যতটুকু, এই দুইটা লাইন লিখবেন, এই দুইটা লাইন লিখবেন, আর এই পাশে এই যে এখানে দুইটা লাইন লিখবেন, হয়ে যাবে। কিন্তু এই মানটা 65,536, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। দেখ শিক্ষার্থী, ভিডিওর দৈর্ঘ্য বেশি হয়ে গেছে, তারপরেও শিক্ষার্থীগুলো কথা বলার প্রয়োজন ছিল। আর এই গুরুত্বপূর্ণ নৈবিত্তিকগুলো আপনারা একটু পড়বেন যদি আপনাদের সম্ভব হয়, কারণ আমি এত দিনের অভিজ্ঞতা দেখেছি বইয়ের এই যে নৈবিত্তিকগুলো দেওয়া থাকে, এর বাইরে কোনো নৈবিত্তিক শিক্ষার্থী পরীক্ষা আসে না, অতীতেও আসে নাই, এখনও আসবে না। আরেকটা প্রশ্ন আমি একটু ব্যাখ্যা করে দিই আপনাদের, আর 2 মিনিট সময় নষ্ট করে, যে 298 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করুন। 298 সঠিক কিনা ব্যাখ্যা করুন। এই ব্যাখ্যাটা যা করবেন, আমি আপনাদের যদি বলি, আপনাকে প্রথমত আমি বলতে চাচ্ছি যে 298 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করুন। সংখ্যাটি সঠিক না, বলতে পারেন কেন? কারণ এখানে বেজ বা ভিত্তি অক্টালের, কিন্তু অক্টালের অঙ্ক হইল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 0 থেকে 7 পর্যন্ত অক্টালের 8টি অঙ্ক। তার মানে শিক্ষার্থী এখানে বেস 8, ঠিক আছে, 8টি অঙ্ক, এই জন্য বেস 8, ঠিক আছে। কিন্তু অক্টাল এই 298 সংখ্যাটি গঠন করতে এখানে 9 এবং 8 ব্যবহার করা হয়েছে, এগুলো কি এখানে আছে? সেহেতু ইহা সঠিক নয়। তার মানে অক্টাল ডিজিট 0 থেকে 7 পর্যন্ত যদি অঙ্কগুলো ব্যবহার করা হয়, আর যদি শিক্ষার্থী এখানে তার বেস যদি 8 থাকে, তাহলে সেটা হবে অক্টাল। 0 থেকে 7 আর বেস হলো 8, 0 থেকে 7 আর বেস যদি 8 হয়, তাহলে সেটা হবে কি? অক্টাল। 0 থেকে 7 আর বেস 8 হলেই সেটা হবে অক্টাল, এর বাইরে হলে সেটা অক্টাল হবে না। তাহলে এখানে আমাদের 298, বা এখানে আমরা যেটা বলছি যে 298 লিখলাম, 298 বেস 8, ঠিক আছে, অক্টাল। কিন্তু এই 298 গঠন করতে 9 এবং 8 ব্যবহার করা হয়েছে, তাহলে এটা কি অক্টাল হবে? হবে না, কারণ এখানে 9ও নাই, 8ও নাই। কিন্তু শিক্ষার্থী যদি এরকম থাকতো, ধরেন 275 লিখলাম, তাহলে কিন্তু শিক্ষার্থী এটা হইতো। কেন? কারণ বেস 8 আর হলো অঙ্ক 2, 7, 5, এগুলো সবই এখানে আছে, সেই জন্য এটা সঠিক, কিন্তু এটা সঠিক নয়। একইভাবে আপনার একজন বলল যে 100, এখানে 2 লিখলাম, এটা সঠিক কিনা? আপনি বলবেন সঠিক। কেন? কারণ বেস মানে 2, মানে বাইনারিতে 0, 1, দুইটা অঙ্ক, এই জন্য 2 বেস। আর এখানে 100 এগুলো আছে, তো এই যে 0 আছে, 1ও আছে। কিন্তু আবার যদি কেউ বলে 10, এখানে 2 আবার 1 লিখে আপনাকে বলে এটা সঠিক কিনা, আপনি বলবেন যে এটা সঠিক নয়। কারণ এখানে বেস 2 ঠিক আছে, কিন্তু 100 এটি ঠিক আছে, এই 1ও ঠিক আছে, কিন্তু 2 ঠিক নাই। 2 তো আর উপরে নাই, আছে। অঙ্ক তো দুইটা, 0 আর 1, মানে অঙ্ক যদি না থাকে তাহলে সেই পদ্ধতিটা ঠিক নেই। যাই হোক শিক্ষার্থী, অনেকক্ষণ সময় নষ্ট করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও আমি আপনাদের জন্য ক্লাস দিব, আপনারা চেষ্টা করবেন আমার এই ক্লাসগুলো দেখে আপনারা পরীক্ষার হলে যাওয়ার জন্য। আর কারো যদি আইসিটির গুরুত্বপূর্ণ সাজেশন প্রয়োজন হয়, বা অনলাইনে আপনারা ক্লাস করতে চান, তাহলে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।